আজ আমরা টাকা, ক্ষমতা আর নিয়ন্ত্রণের একটা দারুণ সিস্টেমের কথা বলবো। এই গল্পটা ১৮ শতকের ইউরোপ থেকে শুরু হয়ে বিংশ শতকের আমেরিকা পর্যন্ত ছড়িয়েছিল। ভাবুন একবার, কি সাংঘাতিক একটা কথা। আমাকে একটা দেশের টাকার নিয়ন্ত্রণ দাও, তারপর দেশের আইন কে বানালো তা নিয়ে আমি ভাবি না। কথাটা রথস্ট্রাইল্ড পরিবারের বলে মনে করা হয়। যদিও এটা সত্যি কে বলেছে তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এই কথার পেছনের ভাবনাটাই আমাদের আজকের গল্পের আসল চাবিকাঠি। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে ১৮ শতকের ফ্র্যাঙ্কফুর্টের এক ঘিঞ্জি এলাকা থেকে, আর গল্পের কেন্দ্রে আছেন মেয়ার রথস্টাইল্ড নামের এক ব্যক্তি। মেয়ার রথচাইল্ড দুটো কঠিন সত্যি খুব ভালো করে বুঝে গেছিলেন। প্রথমত, ক্ষমতাকে কন্ট্রোল করতে হলে আগে টাকাকে কন্ট্রোল করতে হবে। আর দ্বিতীয়টা আরও ভয়ঙ্কর। যুদ্ধ হল মানুষের বানানো সবচেয়ে দামি জিনিস। আর তাই যারা যুদ্ধ করার জন্য টাকা ধার দেয় তাদের জন্য এটাই সবচেয়ে লাভজনক ব্যবসা। কিন্তু রথস্টাইল্ডের আসল ইনোভেশনটা শুধু টাকা ধার দেওয়া ছিল না। তার আসল খেলাটা ছিল এমন একটা সিস্টেম তৈরি করা যা যে কোনো দেশ বা রাজনীতির ঊর্ধ্বে কাজ করবে। তো তিনি করলেনটা কি? তিনি তার ৫ ছেলেকে পাঠিয়ে দিলেন ইউরোপের ৫টা সবথেকে গুরুত্বপূর্ণ শহরে। একজন ফ্র্যাঙ্কফর্টে, একজন ভিয়েনায়, একজন লন্ডনে, একজন নেপলসে, আর শেষজন প্যারিসে। মানে ব্যাপারটা এমন দাঁড়ালো যে তাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। কোনো বর্ডার নেই, কোনো বাধা নেই। অনেকটা পুরো ইউরোপের টাকার জন্য একটা ইলেকট্রিক্যাল গ্রিডের মতো। এই নেটওয়ার্কের মাধ্যমে তারা যুদ্ধের দুই পক্ষকেই টাকা ধার দিত। মানে যুদ্ধ যেই জিতুক, দিনের শেষে জয়টা কিন্তু তাদেরই হতো। আর এখানেই আসে তাদের প্ল্যানের দ্বিতীয় আর হয়তো সবচেয়ে চালাক অংশটা, ইনফরমেশন বা তথ্যকে হাতিয়ার বানানো। ওয়াটারলুর যুদ্ধের ঘটনাটা এর একটা দারুণ উদাহরণ। মাত্র ২৪ ঘণ্টা। ভাবুন তো, নেপোলিয়ন যে হেরে গেছে এই খবরটা লন্ডনে সরকারিভাবে পৌঁছানোর পাক্কা ২৪ ঘণ্টা আগে নাথান রথস্টাইল্ডের কাছে পৌঁছে যায়। আর এই ২৪ ঘণ্টার অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে তিনি ব্রিটিশ সরকারি বন্ড থেকে বিশাল অঙ্কের টাকা কামিয়ে নেন। মানে আসল কথাটা হলো, সিস্টেমের মাথায় সেই থাকবে যার কাছে সত্যিটা সবার আগে পৌঁছাবে। যখন একজনের কাছে অন্যের চেয়ে বেশি তথ্য থাকে, ক্ষমতার ভারসাম্য পুরোপুরি তার দিকেই ঝুঁকে পড়ে। তো ইউরোপের গল্প তো হলো, এবার চলুন আটলান্টিক পেরিয়ে আমেরিকায় যাওয়া যাক। সেখানে তখন মঞ্চে আসছেন এক নতুন খেলোয়াড়, জন ডি রকফেলার। ১৮৮০ দশকে রকফেলারের কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল যা করছিল তা এক কথায় অবিশ্বাস্য। আমেরিকার তেল শোধনের বাজারের ৯০% ছিল তাদের দখলে। প্রশ্ন হল, কিভাবে বানালেন তিনি এই বিশাল মনোপলি? তার মডেলটা ছিল একেবারে নিখুঁত আর বলা যেতে পারে নির্মম। তিনি এত সস্তায় তেল বেচতেন যে অন্য কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যেত। রেলওয়ের সাথে গোপন চুক্তি করে কম খরচে তেল পরিবহন করতেন। তেলের কুয়ো থেকে শুরু করে গ্যাস পাম্প পর্যন্ত সব ছিল তার নিয়ন্ত্রণে। আর যেই না সব প্রতিযোগী বাজার থেকে আউট হয়ে যেত, সঙ্গে সঙ্গে তিনি তেলের দাম বাড়িয়ে আকাশছোঁয়া করে দিতেন। কিন্তু গল্পের মোড়টা এখানেই। ১৯১১ সালে আমেরিকার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল স্ট্যান্ডার্ড অয়েলকে ভেঙে ফেলার। সরকার ভাবল তাকে দুর্বল করে দেবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। কোম্পানিটা ভেঙে যে ছোট ছোট কোম্পানি তৈরি হলো, সেগুলোর মোট মূল্য আগের চেয়েও বেশি হয়ে গেল। ফলে রকফেলার আগের থেকেও অনেক বেশি ধনী হয়ে উঠলেন। এত টাকা, এত ক্ষমতা, কিন্তু এর একটা অন্য পিঠও ছিল। সাধারণ মানুষের চোখে তিনি হয়ে উঠছিলেন ভিলেন। আর এখান থেকেই শুরু হলো এই গল্পের সবচেয়ে কালো অধ্যায়টা, আর ক্ষমতার চূড়ান্ত চাল। ঘটনাটা ঘটেছিল রকফেলারেরই একটা কয়লা খনিতে। সেখানে শ্রমিকরা ধর্মঘট করছিল, আর তাদের তাঁবুতে আগুন লাগিয়ে দেয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় ১১ জন শিশুসহ ২৫ জনেরও বেশি মানুষ মারা যান। এই ঘটনায় জনগণের মতকে তার বিরুদ্ধে পুরোপুরি ঘুরিয়ে দেয়। এক রাতের মধ্যে আমেরিকার সবচেয়ে ধনী মানুষটা হয়ে গেলেন দেশের সবচেয়ে ঘৃণিত মানুষ। কিন্তু এখান থেকেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় ইমেজ মেকওভারগুলোর একটা। খুব যত্ন করে তার পুরো পরিচয়টাই বদলে ফেলার কাজ শুরু হলো। তো এই ইমেজ বদলানোর খেলাটা কিভাবে খেলা হলো? প্রথমত ভাড়া করা হলো আইভি লিকে, আমেরিকার প্রথম পিআর এক্সপার্ট। এরপর রকফেলারের দয়ালু উদার একটা ইমেজ তৈরির জন্য সাজানো ছবি তোলা হলো। ১৯১৩ সালে প্রতিষ্ঠা করা হলো রকফেলার ফাউন্ডেশন, যা বিজ্ঞান, চিকিৎসা আর শিক্ষার মতো বড় বড় ক্ষেত্রে টাকা ঢালতে শুরু করল। আর এটাই হলো সেই আসল ক্ষমতা, যার জন্য কোনো অনুমতির দরকার হয় না। যখন কোনো ফাউন্ডেশন কোনো একটা সেক্টরে টাকা দেয়, তখন তারাই ঠিক করে দেয় কি পড়ানো হবে, কোন গবেষণায় জোর দেওয়া হবে বা কোন সমস্যার সমাধান করা হবে।
আর এই সব কিছুর জন্য তাদের কোনো নির্বাচন বা জবাবদিহিতার মুখোমুখি হতে হয় না। তাহলে প্রশ্নটা হলো, আজকের দুনিয়ায় এই পুরনো ব্লুপ্রিন্টগুলোর কী প্রভাব রয়েছে? রথসচাইল্ড আর রকফেলারের এই মডেলগুলোই কিন্তু আজকের গ্লোবাল সিস্টেমের ভিত তৈরি করেছে। কিন্তু একটা বড়সড় পরিবর্তন এসেছে, ক্ষমতার উৎসটাই বদলে গেছে। একসময় ক্ষমতা আসতো তলোয়ার আর সোনা থেকে, আর আজকের দিনে আসল ক্ষমতা হলো ডেটা আর ইনফরমেশন। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি সেই সময়ে মাত্র ২৪ ঘন্টার ইনফরমেশন অ্যাডভান্টেজ দিয়ে এত বড় সাম্রাজ্য গড়া যায়, তাহলে আজকের দিনে কি হতে পারে যখন ইনফরমেশন আলোর গতিতে ছোটে? এই প্রশ্নটাই পুরো ইতিহাসটাকে আমাদের আজকের ডিজিটাল দুনিয়ার সাথে জুড়ে দেয়।